আসসালামু আলাইকুম। কাউন্ট সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি কথা নাহিয়ান। জুলাই অগাস্ট আন্দোলনে সাভারের আশুলিয়ার ৬ জনকে হত্যা শেষে লাশ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ। ইতোমধ্যে এই মামলায় গ্রেফতার ৮ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি, অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম, ডিবির পরিদর্শক আরাফাত, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, আফজাল হোসেন ও কনস্টেবল মুকুল। এর আগে গত ২৮ জুলাই অভিযোগ গঠনের শুনানির জন্য আজ দিন ধার্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে পলাতক অপর ৮ আসামিকে এই দিনে হাজির করার জন্য নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। ২০২৪ সালের ৫ অগাস্ট আশুলিয়ায় ৬ জনকে হত্যার পর পুলিশ ভ্যানে উঠিয়ে পুড়িয়ে দেয়া হয়। ট্রাইব্যুনালে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। জাবেদ, আসামিদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে? কথা ইতোমধ্যেই এই মামলার যে ১৬ জন আসামি তার মধ্যে ৮ জন আসামি কিন্তু গ্রেফতার আছে। তাদেরকে সকালেই কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং এই মামলায় যে পলাতক ৮ আসামি তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সাভারের তৎকালীন যে সংসদ সদস্য ছিলেন সাইফুল ইসলাম, তিনি সহ ৮ আসামি কিন্তু পলাতক আছেন। বাকি আসামিরা ইতিমধ্যেই কারাগার থেকে ট্রাইব্যুনালে এসেছে। ১১টার পর হয়তো এই মামলার অভিযোগ গঠনের উপর শুনানি শুরু হবে। আমরা দেখেছি যে এখনও কিন্তু এই যে প্রসিকিউশনের সদস্যরা এবং এই মামলার আসামি পক্ষের আইনজীবীরা ট্রাইব্যুনালে প্রবেশ করছেন। ১১টার পর শুরু হলে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন যে ট্রাইব্যুনাল ২ আছে সেখানে কিন্তু আশুলিয়ার মামলাটার অভিযোগ গঠনের শুনানি হচ্ছে। আর এই মামলায় জানেন যে ৫ই আগস্ট ২০২৪ সালে ৬ জনকে হত্যার পর কীভাবে লাশ পুলিশ ভ্যানে উঠিয়ে পুড়িয়ে দেওয়া হয় সেই ঘটনায় কিন্তু মামলা হয়েছে। এবং আজকে আরেকটি ঘটনা আছে ট্রাইব্যুনালে, সেটা হচ্ছে যে রামপুরায় জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে রামপুরায় একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে একজন যুবক পুলিশের ভয়ে ঝুলেছিল। সেই ঝুলন্ত অবস্থায় পুলিশ গিয়ে ৬টি গুলি করে তার উপরে, কিন্তু দৈবক্রমে সে বেঁচে যায়, কিন্তু সে মারাত্মক আহত হয়। এবং এই ঘটনায় আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হবে এবং অভিযোগ জমা দেওয়ার পর যেটা হবে যে অভিযোগটা আমলে নেওয়া হবে। আমলে নিয়ে যে আসামিরা এই মামলায় যে ৫ জনকে আসামি করা হয়েছে তাদের মধ্যে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি রাশিদুল ইসলাম সহ ৫ সদস্যকে পুলিশ সদস্যকে এই মামলায় অভিযোগ আনা হয়েছে। এখন অভিযোগ আমলে নিয়ে পরবর্তী নির্দেশ কী দেয় সেটা আমরা জানাতে পারবো, সেটাও ১১টার পরেই হবে। কথা আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার বিষয় সম্পর্কে জানছিলাম। ছাত্র জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ই অগাস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ অগাস্ট রাত পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না। থানাগুলো পুলিশ শূন্য থাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল খুবই খারাপ। ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব নেয় ছাত্ররা। এদিন রাষ্ট্রপতির আদেশে মুক্তি লাভ করেন কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অন্তর্বর্তী সরকার গঠনে ৩ বাহিনী প্রধানের উদ্যোগে ছাত্র প্রতিনিধিদের সাথে বঙ্গভবনে বৈঠক হয়। ৭ অগাস্ট বিকেলে সেনাবাহিনী প্রধান ঘোষণা করেন ৮ তারিখ রাতে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার বঙ্গভবনের শপথ নেবে। দেশব্যাপী মুক্তির আনন্দের পাশাপাশি সেই ৩ দিনের উদ্বেগ আর উৎকণ্ঠার কথা তুলে ধরছেন নজরানা চৌধুরী। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন দমনপীড়নের কারণে শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনের রূপ নেয়। সেই আন্দোলন আগুন বেগে ছড়িয়ে পড়ে দেশব্যাপী, যার ফলশ্রুতিতে ২০২৪ সালের ৫ আগস্ট পতন হয় তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের। রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত ঘোষণা করলে ৫ থেকে ৮ আগস্ট তারিখ পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না। সরকার গঠনে ৩ বাহিনী প্রধানের সাথে ছাত্র প্রতিনিধিদের বঙ্গভবনে বৈঠক অনুষ্ঠিত হয়। ৭ তারিখ বিকেলে নতুন সরকার গঠনের ঘোষণা দেন সেনাবাহিনী প্রধান। রাত ৮টার দিকে করতে পারি, হয়তো ৪০০ জন লোকের উপস্থিতি এখানে থাকবে। এই পরিসরে আমরা শপথ গ্রহণের অনুষ্ঠান ইনশাল্লাহ করব। আমার ধারণা আপাতত 15 জন হতে পারে।
দীর্ঘদিন কারা অন্তরীণ থাকার পর ৬ আগস্ট রাষ্ট্রপতির আদেশে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরদিন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত জনসভায় দীর্ঘ ৬.৫ বছর পর বক্তব্য রাখেন তিনি। নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। জুলাই আন্দোলনের সময় আটক হওয়া বিভিন্ন রাজনৈতিক নেতাদেরও রাষ্ট্রপতির আদেশে মুক্তি দেয়া হয়। পুলিশের বিরুদ্ধে ছাত্র হত্যার অভিযোগ থাকায় পুলিশের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ ছিল আকাশসম, যে কারণে দেশের বেশিরভাগ থানাই ছিল পুলিশ শূন্য। গণভবনের নিয়ন্ত্রণ সেনাবাহিনী নিলেও সংসদ ভবন থেকে যায় অরক্ষিত। একের পর এক বাতিল হতে থাকে আন্তর্জাতিক ফ্লাইটগুলো। কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যায় ২০৯ জন বন্দী। কারারক্ষীদের গুলিতে এ সময় নিহত হয় ৬ জন। নতুন আইজি নিয়োগের মাধ্যমে পুলিশের শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রাথমিক চেষ্টা করা হয়। বড় ধরনের রদবদল করা হয় সেনাবাহিনীর শীর্ষস্থানীয় পদগুলোতেও। নতুন আইজি দায়িত্ব নিয়েই রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন। পুলিশ সদস্যদের ৮ আগস্টের মধ্যে নিজ নিজ ইউনিটে যোগদান করার নির্দেশও দেওয়া হয়। সকল সদস্যকে আগামী ২৪ ঘন্টার মধ্যে, আগামীকালকের মধ্যে স্ব ইউনিটে রিপোর্ট করতে হবে। রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা ভেঙে পড়ার কারণে ছাত্ররাই ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করতে থাকে। অনৈতিকতা চলছে বা অন্য কিছু চলছে, এগুলোর কারণে আমরা এখন রাস্তা নেমে এসে পড়েছি, যাতে সবাই বলতে পারে যে বাংলাদেশ আগের থেকে অনেক বেটার হয়েছে। এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আপনার, আমার, সকলের। যাত্রীদের ভোগান্তি হবে চলাফেরা করার জন্য, তো এই জন্য আমাদের এই কাজগুলো, যাতে যাত্রীরা কোনো ভোগান্তির মধ্যে না পড়ে। দেশ থেকে পালানোর সময় পতিত সরকারের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ছাত্রলীগের ২ কেন্দ্রীয় নেতা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। টাঙ্গাইলে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। পুলিশ জানায় সকাল ৮টার দিকে ধনবাড়ী উপজেলা থেকে মোটরসাইকেলে জেলা সদরে যাচ্ছিল নিহত এই ৩ জন। পথে নল্লার বটতলা বাজার এলাকায় বিপরীতমুখী পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের ৩ আরোহী মারা যান। সম্প্রতি বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক ৩৫ থেকে কমিয়ে ২০% করায় নতুন সম্ভাবনা দেখছেন তৈরি পোশাক রপ্তানিকারকরা। প্রতিযোগী কয়েকটি দেশের চাইতে কম শুল্ক হওয়ায় সেসব দেশের বেশ কিছু ক্রয়াদেশ পাওয়ার সম্ভাবনা এখানকার কারখানাগুলোর। তবে এই সুযোগ কাজে লাগাতে বন্দরের সক্ষমতা, কাস্টমসের সংস্কার সহ যোগাযোগ ব্যবস্থা চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতিতে দেশে তৈরি পোশাক খাতে নতুন সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা। এর প্রধান কারণ প্রতিযোগী 2 দেশ ভিয়েতনাম ও বাংলাদেশের শুল্ক সমান। অন্যদিকে চীন ও ভারতের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক অনেকটাই বেশি। ফলে রপ্তানিতে আপাতত ভালো অবস্থানে বাংলাদেশ। তবে এই সুযোগ নিতে বন্দরের সক্ষমতা সহ বেশ কিছু চ্যালেঞ্জ আছে বলে মনে করেন ব্যবসায়ীরা। টেরিফ, নন টেরিফ বিভিন্ন ধরনের ব্যারিয়ার যেগুলি আছে সেগুলি যদি আমরা ঠিক করতে পারি, আমরা যদি আমাদের সময়টা কমাইতে পারি এবং অন্যান্য বাধা বিপত্তিগুলি যদি আমরা সরাতে পারি, সরকার যদি বিভিন্ন নীতিগত সহায়তা আমাদেরকে দেয়, তাহলে হয়তো আমরা এই সুযোগটা গ্রহণ করতে পারবো। দেশের পর্যায়ে এসে যদি উনি আরও কিছু যদি আমাদেরকে কনসিডারেশন আনে, মানে খরচ যদি কমিয়ে আনে, যেমন ধরেন আপনার এখন পোর্টের চার্জ বৃদ্ধি করেছে, এনবিআর এর ট্যাক্সটা বৃদ্ধি করতেছে, এগুলো যদি সরকার একটা সহনীয় পর্যায়ে আসে, আলহামদুলিল্লাহ ব্যবসা সামনের দিকে অনেক ভালো হবে। পরিবর্তিত পরিস্থিতিতে নিয়মিত ক্রয়াদেশের পাশাপাশি বাড়তি ক্রয়াদেশ পাওয়া গেলে বাড়বে রপ্তানি প্রক্রিয়া। এ অবস্থায় কাস্টমস ও বন্দরের সক্ষমতার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার নানামুখী উদ্যোগের কথা জানান বন্দর কর্তৃপক্ষ। আমাদের যে এফিসিয়েন্সি গেইন করলে তা পোর্টের যেই এফিসিয়েন্সির সাথে যে আমাদের অন্যান্য সাইডে যে আপনার যেই ট্রান্সপোর্ট সেক্টরে যে আমাদের দরকার, ক্যাপাসিটি বাড়ানোর দরকার, সেটার জন্য একটা মাল্টিমোডাল ইন্টারনাল কানেক্টিভিটির একটা স্ট্র্যাটেজিক আমাদের ইনিশিয়েটিভ দরকার। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানির সিংহভাগ পরিবাহিত হয় চট্টগ্রাম বন্দরের মাধ্যমে, যে কারণে চিহ্নিত চ্যালেঞ্জগুলো দ্রুত মোকাবিলার পরামর্শ সংশ্লিষ্টদের। এনটিভি নিউজ ডেস্ক। এ ছিল এনটিভির সকালের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 12টা মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।